আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা পঞ্চম অধ্যায়, যেটা খাদ্য, পুষ্টি এবং পরিপাক রিলেটেড, এই অধ্যায় থেকে প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলা 2015 সাল থেকে 2025 সাল পর্যন্ত কোন বোর্ডে কতবার কীরকম প্রশ্ন আসছে এগুলো তোমাদের জন্য অ্যানালাইসিস করে দেওয়া আছে। চলো আমরা একটু দেখি। টাইপ 1-এ তুমি জ্ঞানমূলক প্রশ্ন দেখতে পাচ্ছ। এই অধ্যায় থেকে জ্ঞানমূলক প্রশ্ন আমাদের খুবই কম আসে। কিভাবে? অনুধাবনমূলক প্রশ্নের তুলনায়। তুমি তাকাইলেই বুঝতে পারতেছো। দেখো, রাজশাহী বোর্ড 16 সালে আসছে, সিলেটে 16 সালে আসছে, কুমিল্লা 25, ঢাকা 17, এরকম করে আমার সবগুলা বোর্ড, মানে কোনটাতে কতবার রিপিট আসছে, কোনটাতে একবার হইলেও আসছে, সবগুলা এভাবে অ্যানালাইসিস করে দেওয়া আছে। সেক্ষেত্রে তুমি দেখেই বুঝতে পারতেছো এই অধ্যায়টা কিন্তু অনেক বিশাল, কিন্তু এখান থেকে ক নাম্বার প্রশ্ন খুবই কম আসতেছে। এরপরে দেখো টাইপ 2, যেখানে অনুধাবনমূলক প্রশ্ন আছে। এখন অনুধাবনমূলক প্রশ্ন আবার অনেক বেশি আসতেছে। এই যে কতবার করে আসতেছে, কোনটা কতবার রিপিট আসছে, অথবা কোনটা একবার হইলেও আসছে, সব কিছু এখানে অ্যানালাইসিস করে দেওয়া আছে। এরপরে টাইপ 3 থেকে দেখো, এই জায়গাটা হচ্ছে তোমার জন্য সৃজনশীলের গ ঘ। সৃজনশীলের গ ঘ এর জন্য আমরা টাইপ 3 থেকে দেখতে পাবো। দেখো তো কি বলছে, প্রাণীর খাদ্য ও পুষ্টির আদর্শ খাদ্য পিরামিড। এরপরে আছে বিএমআর, বিএমআই রিলেটেড যে ম্যাথগুলা। এখন তুমি তাকাইলেই বুঝতে পারতেছো, দেখো এইখানে তাকাইলেই কিন্তু বুঝতে পারতেছো এই জায়গায় পিরামিড রিলেটেড, মানে খাদ্য পিরামিড থেকে সৃজনশীল কিন্তু খুবই কম আসে। কিন্তু অপর দিকে দেখো বিএমআর আর বিএমআই এই রিলেটেড কতগুলো আসতেছে। সেক্ষেত্রে তুমি বুঝতে পারতেছো এই যে খাদ্য সংরক্ষণের রাসায়নিক পদার্থ অথবা খাদ্য পিরামিডের তুলনায় তোমাকে কোন জায়গাটায় বেশি জোর দিতে হবে। অবশ্যই বিএমআই, বিএমআর এর ম্যাথটা তোমার বেশি ভালো করে করতে হবে। এরপরে পরিপাকতন্ত্র, পরিপাকতন্ত্রের ক্রিয়া, এটাও খুব মানে আরেকটু গুরুত্বপূর্ণ এইগুলার তুলনায়। সেক্ষেত্রে তোমাকে এটাতে আমি 2 স্টার দিতে পারি। আমরা পরীক্ষার আগে মাঝে মাঝে এরকম করি না, যার কাছে পড়ি আমরা, টিচারের কাছে, সেক্ষেত্রে আমরা বলি না যে প্লিজ সাজেশন দেন ম্যাডাম, কালকে পরীক্ষা, সাজেশন দেন, এরকম কথাবার্তা বলি। সেক্ষেত্রে টিচার তোমাকে সাজেশন কিভাবে দিচ্ছে, উনি কিন্তু এই যে প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখতেছে যে কোন জায়গা থেকে প্রশ্ন অনেক বেশি আসে, সেটা অবশ্যই বেশি গুরুত্বপূর্ণ। এই যে দেখো, বোর্ড কর্তৃক এই জায়গা থেকে তোমার বেশিবার প্রশ্ন করা হচ্ছে, তার মানে কি ওই যে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে যারা আছে তাদের কাছে অবশ্যই এই জায়গাগুলো গুরুত্বপূর্ণ মনে হয়েছে। তাহলে আমরা অবশ্যই এই জায়গাগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়বো। সেক্ষেত্রে আমি কি বলতে পারি, বিএমআই, বিএমআর এই জায়গাটাতে তোমরা 3 স্টার দাও। এটা 3 স্টার একটা টপিক, মানে অনেক গুরুত্বপূর্ণ। এরপরে পরিপাকতন্ত্রের ক্রিয়ায় 2 স্টার দাও, এটা আরেকটু কম গুরুত্বপূর্ণ কিন্তু গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে দেখো আমি কিভাবে বুঝলাম এই যে কতবার বোর্ডে আসছে, এটার উপর নির্ভর করে। সেক্ষেত্রে তুমি এখন আর কারো কাছে সাজেশন চাওয়া লাগতেছে না, তুমি কিন্তু তাকাইলেই বুঝতে পারতেছো কোন টপিকটা কত বেশি গুরুত্বপূর্ণ। এই জায়গায় তোমার 7টা টপিক আছে না, যেখানে গ ঘ এর জন্য আমরা 3, 4, 5, 6, 7 দেখতে পাচ্ছি। এই 3, 4, 5, 6, 7-এর বাইরে তোমার আর একটা সৃজনশীল আসবে না, মানে এই টপিকগুলোর বাইরে। সেক্ষেত্রে আমাদের কি কি আয়ত্ত করা লাগবে, সবচেয়ে ভালো করে আয়ত্ত করা লাগবে বিএমআর আর বিএমআই এর ম্যাথগুলা। এরপরে পরিপাকতন্ত্র আর পরিপাকতন্ত্রের ক্রিয়া, কোন জায়গায় কোন খাবার পরিপাক হয়, পাকস্থলীতে কোন খাবার পরিপাক হয়, তারপরে হচ্ছে তোমার ক্ষুদ্রান্ত্রে কোন খাবার পরিপাক হয়, মুখগহ্বরে কোন খাবার পরিপাক হয়, কোন খাবার পরিপাক হওয়ার জন্য কোন এনজাইম প্রয়োজন হয়, ওই কাজগুলো আমাদের এখানে আছে। তাহলে এই দুইটা খুব ভালো করে পড়া লাগবে, তুমি দেখেই বুঝতে পারতেছো। এরপরে এই যে খাদ্যে ভেজাল এবং রাসায়নিক পদার্থ ব্যবহার করে আমরা যে খাদ্য সংরক্ষণ করতেছি, ওই জায়গাটা তোমার ওই 18 সালে একবার আসছিল এবং ঢাকা বোর্ডে 22 সালে একবার আসছিল। একবার হইলেও আসছে এরকম প্রশ্নও আমরা তোমাদের জন্য ইনক্লুড করছি, যাতে আমরা একদম রিস্কটা অ্যাভয়েড করতে পারি। কারণ দেখো, একবার হইলেও বোর্ডে আসছে, এই জায়গায় দেখো মাত্র 2বার আসছে, তবুও আমরা এটাকে, মানে এই টাইপটাকে তোমাদের জন্য এখানে রাখছি। সেক্ষেত্রে যাদের কাছে মনে হবে যে না, আমি মানে একদম টার্গেট আমার 100তে 100, আমি কোনো রিস্ক নিতে চাই না, সেক্ষেত্রে তুমি এই জায়গার টাকা পড়বা সৃজনশীলের জন্য। তারপরে পুষ্টির অভাবজনিত রোগ আর আন্তরিক সমস্যা, এটা কয়বার আসছে দেখো তো, 1, 2, 3, 4, 4বার বোর্ডে আসতে দেখছি আমরা। সেক্ষেত্রে এটা লেস ইম্পর্টেন্ট, তুমি বুঝতে পারতেছো। তবুও আমরা তোমাদের জন্য এই টাইপটা ইনক্লুড করছি, কি জন্য, যাতে আমাদের মানে নাম্বার কোনোভাবেই না ছুটে, আমরা সব জায়গা থেকে সুন্দর করে একটা প্রিপারেশন নিব। সেক্ষেত্রে তোমার যদি মনে হয় যে আমি শুধু ইম্পর্টেন্ট টপিকটুকু পড়বো, তাহলে তুমি তাকাইলেই বুঝতে পারতেছো এই যে টাইপ 4 এবং টাইপ 6 হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, কারণ এটা বেশিবার আসছে। এরকম করে তুমি নিজেই বুঝতে পারতেছো। তোমাদের জন্য এই যে বিগত 10 বছরের বোর্ড প্রশ্নগুলো এই জন্যই অ্যানালাইসিস করে দেওয়া আছে। এরপরে আসো, এই যে সালগুলা লিখে দেওয়া ছিল, এখন আবার কি করছি, প্রশ্ন সহ সাল লিখে দেওয়া আছে। তাকাও, উদ্ভিদ পুষ্টি কি,
এটা শুধু রাজশাহী বোর্ড 16 সালে একবার আসছে। খনিজ পুষ্টি কি, এটা সিলেট বোর্ড 16 সালে একবার আসছে। এরপরে মাইক্রোনিউট্রিয়েন্ট কি, ম্যাক্রোনিউট্রিয়েন্ট কি, এই যে প্রশ্নগুলা এগুলা বেশি গুরুত্বপূর্ণ। কি জন্য, আমি কিভাবে বুঝলাম, কারণ এগুলা অনেকবার বোর্ডে আসছে। আবার দেখো ক্লোরোসিস কি, ক্লোরোসিস এটা কতবার বোর্ডে আসছে তাকাও তো, তুমি নিজেই বুঝতে পারতেছো। এটা যেহেতু এতবার বোর্ডে রিপিট আসছে, তার মানে এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ময়মনসিংহ 25, ঢাকা 20, যশোর 20, চট্টগ্রাম 24, সিলেট 19, এই যে কতবার বোর্ডে আসছে। তার মানে তুমি বুঝতে পারতেছো এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই তোমাকে এটা সুন্দর করে আয়ত্ত করতে হবে। আবার রাফেজ কি, দেখো রাফেজ এটা কতবার বোর্ডে আসছে। এই যে প্রশ্নগুলোর পাশে তোমার জন্য বোর্ডটা অ্যানালাইসিস করে দেওয়া আছে, এইটা কারণ হচ্ছে তুমি তাকাইলে বুঝতে পারবা কোনটা বেশি গুরুত্বপূর্ণ, কোনটা একটু কম গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে একবার হইলেও আসছে, এই যে একবার হইলেও আসছে এরকম প্রশ্নও কিন্তু আমরা এখানে ছাড় দিইনি। সবগুলা প্রশ্ন একবার হইলেও আসছে, সবগুলা প্রশ্ন তোমার জন্য এখানে ইনক্লুড করে দেওয়া আছে। তাহলে এখানে দেখো ক নাম্বারে আমরা কতগুলো প্রশ্ন পাইছি, এখানে 23টা প্রশ্ন আছে যেগুলা তোমার বিগত বোর্ডগুলোতে আসছে, এগুলার বাইরে আর একটা প্রশ্নও আসে নাই। তাহলে আমরা কি করব, এই প্রশ্নগুলো যদি সুন্দর করে শিখে ফেলতে পারি সেক্ষেত্রে আমাদেরকে তো আর কেউ আটকাইতে পারতেছে না। এরপরে অনুধাবন ও সংক্ষিপ্ত প্রশ্ন, অনুধাবন আর সংক্ষিপ্ত দুইটাই হচ্ছে আমাদের 2 মার্কসের জন্য বরাদ্দ, তাই না? অনুধাবন হচ্ছে আমরা সৃজনশীলের খ নম্বরে দেখতে পারতেছি, আর সংক্ষিপ্ত প্রশ্ন ওই আলাদা করে যে তোমাদের সংক্ষিপ্ত লেখা আসে ওইটাতেও কিন্তু আমরা 2 মার্কস মানে বরাদ্দ আছে। সেক্ষেত্রে এই যে প্রশ্নগুলা, ধরো তোমাকে আজকে স্কুলে পঞ্চম অধ্যায়টা পড়াইলো, শেষ করলো, টিচার বললো কালকে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উপরে পরীক্ষা নিব। এখন কি তুমি পঞ্চম অধ্যায়টা পুরাটা পড়ে খুঁজে খুঁজে দেখবা যে কোথায় খ নম্বর প্রশ্ন হইতে পারে? আমি বোর্ড প্রশ্নগুলো খুঁজে বের করে কি খোঁজা শুরু করবা, খ নাম্বার প্রশ্ন বেছে বেছে নিয়ে পড়বা? তোমার কিন্তু অনেক সময় নষ্ট হবে। সেক্ষেত্রে এই জায়গায় কি করা আছে, অনেকগুলো প্রশ্ন তোমার জন্য গুছায় দেওয়া আছে যেগুলো সব অনুধাবনের জন্য আসে। দেখো মাইক্রোনিউট্রিয়েন্ট বলতে কি বোঝায়, উদ্ভিদের পুষ্টিতে ক্যালসিয়াম প্রয়োজন কেন, বোরন উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ কেন, এগুলো একবার করে আসছে। আবার দেখো রাফেজ বলতে কি বোঝায়, এটা কিন্তু অনেক বেশিবার আসছে। এরকমই তুমি যখন এই প্রশ্নগুলো পড়বা, এই প্রশ্নগুলো সবগুলাই তোমার খ নম্বরের জন্য, তার মানে 2 মার্কস বরাদ্দ এগুলাতে। তাহলে দেখো এই যে যতগুলা প্রশ্ন আজ পর্যন্ত বোর্ডে আসছে সবগুলা তোমার জন্য এখানে ইনক্লুড করা আছে। মানে কয়টা প্রশ্ন আছে চলো আমরা দেখি, 32টা এখানে আছে, হ্যাঁ 32টা প্রশ্ন। তাহলে এই 32টা প্রশ্ন, খ নম্বর প্রশ্ন যদি তুমি সমাধান করো, তোমাকে এই অধ্যায় থেকে কেউ আটকাইতে পারবে? কেউ পারবে না। সেক্ষেত্রে এই কাজটা মানে আমাদের এই অ্যানালাইসিস করে রাখার কাজটা তোমার পড়াটাকে আরেকটু সহজ করবে, তোমার বায়োলজি পড়াটাকে আরো ইজি করাটাই আমাদের এই ইজি বায়োলজির কাজ। এখন টাইপ 3 থেকে আমাদের কি হইলো, গ ঘ নাম্বার প্রশ্ন শুরু হইলো। এই যে এখান থেকে আমরা কি গ ঘ এর জন্য যে প্রশ্নগুলো আসতে পারে, সেক্ষেত্রে উদ্দীপকটা আমরা দেখব। এরপরে কি রকম প্রশ্ন আসছে খাদ্য পুষ্টি আর পিরামিড থেকে, ওইটা আমরা দেখি। চলো একটা পিরামিড এঁকে দেওয়া আছে যেটা যশোর বোর্ড 24 সালে আসছে। দেখো যশোর বোর্ড 24 সালে আসছে একটা খাদ্য পিরামিড, তাই না? এই যে খাদ্য পিরামিডটা এঁকে দেওয়ার পরে মানে উদ্দীপক হিসেবে এই খাদ্য পিরামিডটা ছিল। এরপরে ঘ নাম্বারে জিজ্ঞেস করছিল মানব জীবনে চিত্র এস যথার্থ কিনা। তার মানে এই যে খাদ্য পিরামিডটা, খাদ্য পিরামিড অনুযায়ী আমরা খাদ্য গ্রহণ করব, সেক্ষেত্রে আমাদের জীবনযাপনের জন্য সুন্দর একটা সুস্থ জীবনযাপনের জন্য অবশ্যই খাদ্য পিরামিডটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। সেক্ষেত্রে এটাই জিজ্ঞেস করছে যে এই খাদ্য পিরামিডটা যথার্থ কিনা। তাহলে তোমাকে দেখতে হবে নিচে কি আছে। খাদ্য পিরামিডের নিচে আমরা জানি শর্করা থাকা লাগতেছে, কিন্তু এখানে কি আছে, মাছ আর ডিম, তার মানে আমিষ আছে। খাদ্য পিরামিডটা কি হয়েছে, হয় নাই। এই কথাবার্তাগুলোই তোমাকে এখানে বর্ণনায় লেখা লাগবে। সেক্ষেত্রে তোমার কি জানা লাগতেছে, খাদ্য পিরামিড, একটা আদর্শ খাদ্য পিরামিড কিরকম হয় এটা জানা লাগতেছে, তাই না? এরপরে আসো আরেকটা খাদ্য পিরামিড দেওয়া আছে, যেখানে কি বলছে, উদ্দীপকে খাদ্য পিরামিডটি যথার্থ কিনা ব্যাখ্যা করতে বলছে। এইখানেও কিন্তু তোমার এই যে শর্করা আর আমিষ এলোমেলো, মানে একজনের জায়গায় আরেকজন বসে আছে। উদ্দীপকের আলোকে আদর্শ খাদ্য পিরামিড তৈরির ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলো, আমরা কিভাবে একটা আদর্শ খাদ্য পিরামিড তৈরি করতে পারবো। তাহলে এই যে সবগুলা প্রশ্ন তুমি পড়বা, এই যে এইখানে এই টাইপের ভিতর যতগুলা প্রশ্ন পড়বা সবগুলা তোমার খাদ্য পিরামিড রিলেটেড। তাহলে তুমি ধরো খাদ্য পিরামিডটা পড়লা, দেখো এখানে 10টা প্রশ্ন আসছে, তুমি খাদ্য পিরামিড পড়ছো, পড়ার পরে তোমার মনে হইলো যে আমার এই জায়গার পড়াটা কি একদম মানে সুন্দর মতো হয়েছে কিনা, বা আমি নিজেকে যাচাই করতে চাই যে আমি এটা পড়ার পরে
বোর্ডে আসলে অ্যান্সার করতে পারবো কিনা, অথবা তোমার মনে হইলো যে খাদ্য পিরামিডটা তো আমি পড়লাম, পিরামিডের মতো একটা চিত্র, এটা বোর্ডে কিভাবে জিজ্ঞেস করবে প্রশ্নটা, এরকম চিন্তা মাঝে মাঝে মাথায় আসে না যে বোর্ডে কিভাবে জিজ্ঞেস করবে বা প্রশ্নটা কিভাবে আসবে। অনেক সময় কিন্তু আমরা উত্তর পারার পরেও প্রশ্ন ধরতে পারি না বলে অ্যান্সার করতে পারি না, এরকম কিন্তু অনেক সময় হয় ঝামেলাটা। সেক্ষেত্রে এই যে প্রশ্নগুলা, এগুলোতে যদি তুমি একবার করে চোখও বুলাও তাহলেও তুমি বুঝতে পারবা যে প্রশ্নটা কীরকম হয়, বোর্ডে প্রশ্নের ধাঁচটা কীরকম বা ধরনটা কীরকম হয়। সেক্ষেত্রে এই যে 10টা প্রশ্ন তোমাদের জন্য দেওয়া আছে সব খাদ্য পিরামিড রিলেটেড। এরপরে বিএমআর আর বিএমআই, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, যেখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। এই যে দেখো উদ্দীপক দেওয়া আছে একটা ছক, ভাত আছে 350 গ্রাম, মাছ আর ডাল আছে 70 গ্রাম এবং তেল আর মাখন আছে 25 গ্রাম। এই যে এরকম একটা উদ্দীপক দেওয়ার পরে তোমাকে গ নাম্বারে কি জিজ্ঞেস করলো, উদ্দীপকে প্রদত্ত খাদ্য থেকে প্রাপ্ত মোট শক্তির পরিমাণ। তাহলে তোমাকে কি করা লাগবে, এই খাবারগুলোকে আমাদের শক্তিতে পরিণত করা লাগবে। কিভাবে করব, আমরা জানি 1 গ্রাম শর্করা থেকে আমরা 4 কিলো ক্যালোরি শক্তি পাই, 1 গ্রাম আমিষ থেকে আমরা 4 কিলো ক্যালোরি শক্তি পাই, 1 গ্রাম স্নেহ থেকে আমরা 9 কিলো ক্যালোরি শক্তি পাই। এখন এই যে শক্তিগুলা, এগুলা এখানে 350 দিয়ে তারপরে 4-এর সাথে 70 এবং 25-এর সাথে 9 দিয়ে গুণ করে যোগ করে দিলে উত্তর বেরিয়ে যাচ্ছে। তাহলে এই যে ম্যাথ রিলেটেড যত সৃজনশীল বোর্ডে আসছে আজ পর্যন্ত সবগুলো তুমি এই টাইপের ভিতর পাবা। একটা মানুষ যার উচ্চতা দেওয়া আছে, ওজন দেওয়া আছে, জিজ্ঞেস করছে বিএমআই নির্ণয় করতে, তাহলে তুমি এই জায়গায় বিএমআই নির্ণয় করে ফেলো। আমরা কি জানি, ওজনকে যদি উচ্চতা দিয়ে ভাগ করা যায়, উচ্চতা দিয়ে ভাগ করে যদি বর্গ করা যায়, এই যে ক্যালকুলেটর বসাই দিবা, মান বের হয়ে গেছে, হয়ে গেল সলভ। এরকম করে তুমি কি করবা, সবগুলা ম্যাথ রিলেটেড প্রশ্ন এখানে পেয়ে যাচ্ছ। যখন তুমি ধরো ম্যাথ করলা, বইয়ে যে কয়টা দেওয়া আছে, মানে তুমি কনসেপ্টটা বুঝলা, বুঝার পরে তোমার মনে হচ্ছে ইস আরেকটু যদি প্র্যাকটিস করা যাইতো কত ভালো হইতো, তুমি এখন একটা টেস্ট পেপার বের করে খুঁজে খুঁজে বিএমআর এর অঙ্কগুলো বের করতেছো, খুঁজে খুঁজে বের করার পরে তুমি হচ্ছে সমাধান করতেছো, দেখতেছো পারতেছো কিনা। এখন খুঁজে খুঁজে বের করতে গিয়ে কিন্তু তোমার অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে। এই সময়টা যাতে নষ্ট না হয় এই জন্যই এখানে এইভাবে গুছিয়ে দেওয়া আছে। তুমি যেই সৃজনশীলটার দিকেই তাকাও সবগুলাই এখানে তোমার ম্যাথ রিলেটেড। তাহলে এখানে আমাদের কয়টা সৃজনশীল আছে চলো আমরা দেখি। বিএমআই আর বিএমআর থেকে আমাদের এখানে 24, 25, 30, 32, 33টা সৃজনশীল আছে শুধুমাত্র এই বিএমআর এর ম্যাথ রিলেটেড। তাহলে তুমি যদি 33টা সৃজনশীল মানে 33টা বিএমআর এর ম্যাথ রিলেটেড সৃজনশীল যদি সমাধান করো, সেক্ষেত্রে তোমার ভিতরে একটা কনফিডেন্স কাজ করবে যে আমি এতগুলা বোর্ড প্রশ্ন, এগুলো কিন্তু তোমার 10 বছরে আসা, মানে একটা সিঙ্গেল বোর্ডও কিন্তু আমরা বাদ দেই নেই এই জায়গাটায়। সবগুলা বোর্ড প্রশ্ন যদি তুমি এখন সমাধান করো, তোমার একটা ভালো লাগা কাজ করবে যে হ্যাঁ আমি বিএমআর থেকে যেই রকম ম্যাথই আসুক আমি অ্যান্সার করতে পারতেছি। কারণ এইখানে সবগুলো ম্যাথ তো আর সেম থাকবে না, কিছু ঘুরায় ফিরায় দিবে, কিছু বোর্ডে সহজ প্রশ্ন হয়, কিছু বোর্ডে খুব ট্রিকি কোশ্চেন হয়। সেক্ষেত্রে এখানে সবগুলা দেওয়া আছে। তুমি যখন অনেক কঠিন প্রশ্নটাও সমাধান করলা এবং অনেক সহজ প্রশ্নটাও সমাধান করলা, এরপরে তোমার একটা কনফিডেন্স চলে আসবে যে না আমি বিএমআই থেকে যেরকম প্রশ্নই আসুক ওটা অ্যান্সার করতে পারতেছি। তাহলে সবগুলা সৃজনশীল তোমাকে এখানে মানে সুন্দর করে গুছায় দেওয়া আছে। এরপরে আমাদের কি ছিল, টাইপ 5-এ ছিল হচ্ছে খাদ্য সংরক্ষণ। এই জায়গাটা লেস ইম্পর্টেন্ট ছিল, কি জন্য, কারণ এখানে সৃজনশীল আছে মাত্র 2টা, মানে বোর্ডে 2বার এইখান থেকে প্রশ্ন আসছে। সেক্ষেত্রে তুমি যদি রিস্ক অ্যাভয়েড করতে চাও তুমি অবশ্যই এই 2টা সৃজনশীল একটু পড়ে ফেলো, কিভাবে আমরা খাদ্য সংরক্ষণ করতে পারি। 2টা সৃজনশীল সমাধান করে ফেললে তোমার এই জায়গায় কোনো রিস্ক থাকতেছে না যে এখান থেকে যদি আবার প্রশ্ন রিপিট আসে তাহলে তুমি অ্যান্সার করতে পারতেছো। এরপরে দেখো পরিপাকতন্ত্র ও পরিপাক ক্রিয়া, এই জায়গা থেকে কিভাবে প্রশ্ন আসে তুমি এখানে পড়লেই বুঝতে পারতেছো। এই যে উদ্দীপকটা, সেম উদ্দীপক একটু আগে আমরা দেখছিলাম, যেখানে গতে ছিল আমাদের বিএমআর, তাই না, গতে ছিল বিএমআর, যার জন্য এটা ওই পার্টের ভিতর আমরা ইনক্লুড করছিলাম। এইখানে আবার ঘয়ের ভিতর কি আছে দেখো তো, মাছ মাংস খাদ্যগুলো পরিপাক কিভাবে ঘটে। তার মানে এখানে পরিপাক হওয়ার জন্য আমাদের এনজাইম লাগবে, ওই এনজাইমগুলো নিয়ে কোথায় পরিপাক হবে, ক্ষুদ্রান্ত্রে হবে নাকি পাকস্থলিতে হবে, এই কথাগুলো আলোচনা করা লাগবে। তাহলে এই ঘ আমরা কিসের ভিতর দিলাম, পরিপাকতন্ত্রের ভিতরে দিলাম। আর গ কোথায় ছিল, গ ওই পাশের টাইপটাতে ছিল, তাই না। যেই টাইপের ভিতরে যেরকম প্রশ্ন আমরা কিন্তু ওইটা খুঁজে খুঁজে তোমাদের জন্য এখানে ভিতর ইনক্লুড করছি। সেক্ষেত্রে পরবর্তীতে যাই চলো, পরিপাকতন্ত্রের চিত্র দেওয়া আছে। তারপর বড় ঘতে কি জিজ্ঞেস করছে, চিত্র বি এর এক্স চিহ্নিত অংশ কি, ক্ষুদ্রান্ত্র। ক্ষুদ্রান্ত্রে ক্ষতিগ্রস্ত হলে ওয়াই অংশের কাজ, তার মানে এক্স চিহ্নিত অংশটা হচ্ছে অগ্নাশয়, অগ্নাশয় ক্ষতিগ্রস্ত হইলে ওয়াই হচ্ছে ক্ষুদ্রান্ত্র, ক্ষুদ্রান্ত্রে
কি হবে, সমস্যা হবে। খাদ্য পরিপাক কিন্তু থেমে যাবে, কারণ অগ্নাশয় হচ্ছে আমাদের বিভিন্ন এনজাইম নিঃসরণ করে, লাইপেজ, তারপরে ট্রিপসিন, অ্যামাইলেজ, এই এনজাইমগুলা অগ্নাশয় দিচ্ছে। তাহলে অগ্নাশয় যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে কি হবে, এই এনজাইমগুলা আমরা পাবো না, তখন খাদ্যও পরিপাক হইতে পারবে না। এরপরে দেখো পরের প্রশ্নটা কি বলছে, একটা ফ্লো চার্ট দেওয়া আছে, অন্ননালী, এরপরে HIJ, তারপরে পায়ু। তাহলে আমরা বুঝতে পারতেছি অন্ননালীর পরে হচ্ছে পাকস্থলী, পাকস্থলীর পরে ক্ষুদ্রান্ত্র, তারপরে বৃহদান্ত্র। এই রিলেটেড কথাবার্তা তোমার এখানে লেখা লাগবে। সেক্ষেত্রে তুমি নিচের দিকে যাইতে থাকো, যতগুলা সৃজনশীল আমরা এখানে দেখতে পাবো সবগুলাই হচ্ছে তোমার এই পরিপাক রিলেটেড, মানে কোথায় কি পরিপাক হচ্ছে এই প্রশ্নগুলা। কিন্তু এই যে সবগুলা প্রশ্ন যতবার বোর্ডে একবার হইলেও আসছে, এই প্রশ্নগুলাও আমরা তোমাদের জন্য ইনক্লুড করছি, যেখানে এই টাইপের ভিতর সব তোমার পরিপাক রিলেটেড। এরপরে দেখো পরের টাইপটা আমাদের কি আছে, এখানে আছে হচ্ছে পুষ্টির অভাবজনিত রোগ আর আন্ত্রিক সমস্যা। ধরো তুমি বইয়ের আন্ত্রিক সমস্যার পার্টটুকু পড়ছো, পড়ার পরে তোমার মনে হইলো যে এখান থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে, বা আমি নিজেকে একটু যাচাই করতে চাই যে বোর্ডে আসলে আমি পারি কিনা, সেক্ষেত্রে তুমি এই পার্টটাতে চলে আসবা। তুমি এখান থেকে সৃজনশীলগুলো সব এই টাইপের ভিতরেই পাবা। টাইপ ওয়াইজ সমাধান করলে আমাদের কিন্তু মানে কাজে বা পড়ার একটা ফ্লো চলে আসে। কি জন্য? কারণ তুমি সেম যে রিলেটেড প্রশ্নগুলো বারবার পাচ্ছ, সেক্ষেত্রে এটা কিভাবে প্রশ্নটা ঘুরাই দিচ্ছে বা কিভাবে ট্রিক করে তোমাকে মানে আটকানোর চেষ্টা করতেছে। প্রশ্নে তো এরকম চেষ্টা করবে যে ট্রিক করে তোমাকে মানে একটু ঘুরায় দেওয়ার, যাতে স্টুডেন্টরা বুঝতে না পারে। সেক্ষেত্রে আমরা একরকম প্রশ্ন যখন সমাধান করতে যাবো, ওই ট্রিকগুলো কিন্তু আমরা ধরতে পারতেছি যে প্রায় সিমিলার, একটা ওয়ার্ড চেঞ্জ করে দিবে বা কিছু সংখ্যা চেঞ্জ করে দিবে, এরকম করেই তো হচ্ছে সৃজনশীলগুলা মানে চেঞ্জ করে। সেক্ষেত্রে এই যে যখন তুমি এরকম করে সমাধান করতে যাবা, তখন কিন্তু টাইপ ওয়াইজ সমাধান করতে গেলে অনেক সুবিধা আমরা পাই, যার জন্য তোমাদের জন্য প্রতিটা বোর্ডে আসা প্রশ্ন আমরা এরকম টাইপের ভিতর সাজাইছি। তুমি যেই টাইপ সমাধান করতে চাও ওই টাইপটা ধরে সবগুলো সৃজনশীল সমাধান করে ফেলবা, সেক্ষেত্রে ওই টাইপটা একদম তোমার কাছে ঝাঁঝরা হয়ে যাবে। এখান থেকে আর কোনো প্রশ্ন আসলেও কিন্তু তোমাকে আটকাইতে পারবে না। তাহলে এই জন্যই হচ্ছে আমাদের এই অ্যানালাইসিসটা, বোর্ড অ্যানালাইসিসটা কিন্তু ভালো ফলাফল করার জন্য এফেক্টিভ একটা প্রসেস। কি জন্য? কারণ তুমি স্মার্ট ওয়েতে পড়া লাগবে। তুমি এখন বই রিডিং পড়ে গেলা, বারবার বইয়ের মানে যত সব কিছুই তো পড়বা প্রথমে, কিন্তু পরীক্ষায় ভালো করার জন্য কিন্তু আসলে সব কিছু পড়া লাগে না। যেই জায়গাটা গুরুত্বপূর্ণ ওই জায়গাটা ভালো করে পড়বো, সেক্ষেত্রে বোর্ডে আসলে আমরা সহজেই কিন্তু ভালো ফলাফল করে ফেলতে পারি। সেক্ষেত্রে MCQর জন্য আমরা সব কিছু পড়বো, মানে প্রথমে তো তুমি পুরা বইটাই রিডিং পড়বা, তারপরে যে পরীক্ষায় ভালো করার জন্য সব কিছু লাগে না, স্মার্ট ওয়েতে পড়লেই আমরা কিন্তু ভালো ফলাফল করতে পারি। ওই স্মার্ট প্রসেসটাই হচ্ছে তোমার এই যে অ্যানালাইসিস। তুমি দেখেই বুঝতে পারতেছো কোন জায়গাটা কত বেশি গুরুত্বপূর্ণ। এখানে আর বলার কিছুই নেই, কারণ বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। তুমি দেখেই বুঝতে পারতেছো, ওই অনুযায়ী তুমি তোমার প্রিপারেশন নিবা। আশা করি আমি আমার কাজটা করতে পারছি, আমি বুঝাইতে পারছি যে বোর্ড অ্যানালাইসিস কতটা গুরুত্বপূর্ণ। আজকে পর্ব এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।